কোনো জায়গা নেই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আর আজকের ব্লগটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ আজকে আমি যাচ্ছি আমার স্বপ্নের রাইড করতে গুরুদাংবার লেক। এখনও কিন্তু ভোরের আলো সেরমভাবে ফোটেনি, অথচ লাচেন থেকে বরফাবৃত পাহাড়গুলো একেবারে পরিষ্কার জলজল করে দেখা যাচ্ছিল। আর এটা দেখে আমি আর শুভজিৎ দুজনেই প্রচণ্ড খুশি হয়ে যাই, তার কারণ আমরা মনে একটুখানি আশা রেখেছিলাম যে আজকে আমাদের গুরুদাংবার লেকের ওয়েদার কিন্তু আমরা খুব ভালো পাবো। আর এদিকে শুভজিৎও কিন্তু গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ফেলেছে। আমরা যখন পাহাড়ে কোথাও ঘুরতে যাই তখন গাড়ির ইঞ্জিন স্টার্ট করে কিছুক্ষণ রেখে দিই, গাড়ি গরম হলে তারপরেই কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরোই। আর এইভাবেই কিন্তু ঠান্ডার জায়গায় গাড়ি চালানোর, সেটা বাইক হোক অথবা চার চাকা, এটাই নিয়ম। আমার করতে গেছে তো আমি কই মানুষ ছবি তো ঘড়ির কাঁটা বলছে সকাল 4:56, 5টা বাজতে কিন্তু এখনও 4 মিনিট বাকি। আর আমাদের গাড়ির চাকা গড়িয়ে গেছে গুরুদাংবার লেক আর কালাপাথার রাইড করার জন্যে। এই এত ভোরবেলা কিন্তু যে শুধু আমরাই বেরোচ্ছি এরকম নয়, প্রচুর বাইকার্স, প্রচুর টুরিস্ট পার্টি সবাই কিন্তু অলরেডি ভোর থেকেই বেরোনো শুরু করে দেয়। তার কারণ গুরুদাংবার লেক কালাপাথার করে কিন্তু প্রত্যেককেই লাচুংয়ে ফিরে যেতে হয়, যদি না তারা লাচেনে স্টে করবে মনে করে। তাই রাইডটা কিন্তু অনেক হেট্রিক হয়ে যায়, সেই কারণেই সবাই চেষ্টা করে ভোরবেলা গুরুদাংবার লেক কালাপাথার হয়ে লাচেনে ফিরে এসে লাঞ্চ সেরে আবার লাচুংয়ের জন্যে বেরোনোর। লাচেন শহর থেকে বেরোনোর কিন্তু প্রায় 1.5-2 কিলোমিটার পর আপনি সেই ডিজাস্টারের রাস্তা পাবেন, যেই রাস্তার জন্য কিন্তু প্রায় 1.5-2 বছর আমাদের গুরুদাংবার লেক বন্ধ ছিল। এদিকে পাহাড়ের কত সব দেখতে পাচ্ছি। ঠিক রাস্তা যাচ্ছি তো, ডান দিক বাদিক তো ছিল না। এটাই মনে হচ্ছে ওই রাস্তাটা। খুব সম্ভবত সামনে ওই দূরে যে পাহাড়টা দেখছেন ওই দিক থেকেই কিন্তু ডিজাস্টারের সময় তিস্তার জলের স্রোত এসে এই এলাকাটাকে পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছিল। এই এলাকাটা পুরোটাই কিন্তু জলের তলায় ছিল। আর বড় বড় যত পাহাড় রয়েছে প্রত্যেকটা পাহাড়ের কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে পাহাড় ধসে গেছে পুরো। আর সেই পাহাড়ের পাথর ভাঙাগুলোই কিন্তু এই রাস্তায় ছোট ছোট বোল্ডার আকারে সৃষ্টি করেছে। পাহাড়ে গাড়ি চালানোর সময় কিন্তু সেটা বাইক হোক অথবা চার চাকা, এই ছোট ছোট বোল্ডার টাইপ পাথরগুলো কিন্তু প্রচণ্ড রিস্কের হয়ে যায়। একটা যদি চাকা এদিক থেকে ওদিক হয় একেবারে পুরো গাড়ি বা বাইক কিন্তু খাদে গিয়ে পড়ে। তাই এইসব রাস্তাতে খুব এক্সপিরিয়েন্স না হলে একেবারে গাড়ি চালানো উচিতই নয়। ডিজাস্টার হয়ে গেছে কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে, তারপরও আজও এই রাস্তাকে এখনও অবধি ঠিক করে ওঠা সম্ভব হয়নি, এতটাই এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা চোখের সামনে যেরম দেখে এসেছি, তারপরে এত তাড়াতাড়ি এই রাস্তা কিন্তু ঠিক করে ওঠা সহজও নয়। তবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশনেই কিন্তু রাস্তার কাজ হচ্ছে, কিন্তু রাস্তা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখনও কিন্তু পুরোপুরি কাজ করে ওঠা সম্ভবই হয়নি। পুরোপুরি কি, হাফও কাজ করে ওঠা সম্ভব হয়নি, সেটা হয়তো আপনারা রাস্তার সিচুয়েশন দেখলে বুঝতেই পারছেন। আর এই রাস্তা যে কবে আলটিমেট ঠিক হয়ে উঠবে, আদেও এই রাস্তা ঠিক হয়ে উঠবে কিনা সেটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। কারণ আমরা যে সময় গেছি তারপরে কিন্তু আবারও এখন বড় আকারের একটা বৃষ্টিপাত ঘটে গেছে নর্থ সিকিমে, সেই কারণে জানি না এই রাস্তা এই মুহূর্তে আরও কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা একদমই নেই, তারা কিন্তু এই রাস্তাগুলো দিয়ে বাইক হোক অথবা গাড়ি খুব সাবধানেই নিয়ে আসবেন। কারণ এই রাস্তাগুলোতে কিন্তু গাড়ি ভীষণ পরিমাণে স্কিড করছে। আর এই যে
নিচ দিয়ে দেখছেন তিস্তা বয়ে যাচ্ছে। এই তিস্তার জলই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই পুরো এলাকাটা এরমভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এটাই? হ্যাঁ, শিওর তো? কাজ ফাজ হচ্ছে নাকি দাঁড়িয়ে গেছে? কে দাঁড়িয়ে গেছে? না না, রাস্তা, ওই রাস্তা দিয়ে যাবো যে। এতটাই রাস্তার অবস্থা খারাপ ছিল, আমি আর শুভজিৎ এই রাস্তা দিয়ে আদেও যেতে হয় কি না সেটা না বোঝার কারণেই কিন্তু একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম অন্য কোনো গাড়ির অপেক্ষায়। আর একবার আমি আপনাদেরকে পুরো এই জায়গাটা সিচুয়েশন ঘুরে দেখাচ্ছি। কি বীভৎস হয়ে আছে জায়গাটা, আপনি হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রকৃতি যতটা সুন্দর, প্রকৃতি কিন্তু ততটাই সত্যিই ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে তো পাহাড় যতটা সুন্দর ততটাই কিন্তু পাহাড় ভয়ঙ্কর। যাই হোক, এই বাইকার্স দাদাদেরকে দেখে কিন্তু আমি আর শুভজিৎ কনফার্ম হয়ে গেছিলাম যে এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। তবে আমি সামান্য কোথাও একটু কনফার্ম ছিলাম এই রাস্তা ধরেই যেতে হবে, তার কারণ এই রাস্তাটা কিন্তু কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড লাইমলাইটে ছিল। কারণ গুরুদাংবার লেকের যাওয়ার এই রাস্তাটায় কিন্তু বাইক অথবা গাড়ি সবকিছুই কিন্তু খুব স্কিড করছিল। তবে ভাগ্যক্রমে আমরা যে সময়টা যাচ্ছিলাম সেই সময় আমাদেরকে এরম কোনো কিছু ফেস করতে হয়নি। আমি কিন্তু কনফার্ম থাকার পরও সাহস করে এগিয়ে যেতে পারিনি, কারণ এরম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে যদি আমরা কোথাও ভুল করে ফেলি সেই কারণে আমরা কিন্তু অন্য কোনো গাড়ি আসার জন্য একটু অপেক্ষাই করছিলাম। আর তার থেকেও বড় কারণ হলো এই রাস্তায় কিন্তু কোনো রকম নেটওয়ার্ক বা গুগল ম্যাপ কিছুই কাজ করে না। এই কারণেই আমরা অচেনা জায়গায় কিন্তু কোনো রকম রিস্ক না নিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার আমাদের যাত্রা শুরু করি। কি বলছে? মনে হচ্ছে, হ্যাঁ, মনে হয় না। হ্যাঁ, কাদা জল দেখছো? না, নদী বেয়েছে এগুলো। ও আর ওই লেক দেখবে। দূর থেকে দেখে তাই মনে হচ্ছে। একটু বেশি হবে না? মোটামুটি ৩-৪ কিলোমিটার কিন্তু আমরা অফ রাইডিং করার পর অবশেষে ভালো রাস্তা পেয়েছি। আর আশা করছি এরপর থেকে কিন্তু আমরা গুরুদাংবার লেক অব্দি পুরোটাই ভালো রাস্তা পাবো। বুঝছো? ইয়াক ইয়াক, জঙ্গলি ইয়াক। হাত দেবো? হ্যাঁ না, কানে ট্যাগ লাগানো আছে জঙ্গলি ইয়াক। ওই ভয়ঙ্কর রাস্তাটা কাটানোর পর কিন্তু একটুখানি ন্যারো রাস্তা রয়েছে। আর এই রাস্তাগুলোর পাশে প্রচুর ছোট ছোট রডোডেনড্রন গাছ আর ছোট ছোট গোলাপি গোলাপি ফুলের গাছে পুরো ভর্তি। আমাদের সাথে কথা বলতে বলতে জাস্ট একবার সামনের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। কেন যে মানুষ বারবার নর্থ সিকিম আসে তার কারণটাই হয়তো নর্থ সিকিমের এই প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখার জন্যেই হয়তো মানুষ বারবার নর্থ সিকিম ছুটে আসে। তবে নর্থ সিকিম আমাদের মতো লোকেদের কিন্তু ছুটে আসার পেছনের আরও একটা বড় কারণ হলো গুরুদাংবার লেক। ১৭,৮০০ ফিট উঁচুতে কিন্তু অবস্থিত এই গুরুদাংবার লেক। আর এই লেক কিন্তু আমাদের ভারত তথা বিশ্বের যে কটা বড় বড় হ্রদ রয়েছে তার মধ্যে কিন্তু একটি অন্যতম হ্রদ। আর সেই কারণেই কিন্তু আমার মতো প্রচুর রাইডার আছে যারা কিন্তু গুরুদাংবার লেক একবার রাইড করার জন্যে স্বপ্ন দেখেন, সেটা নিজেদের বাইক নিয়ে হোক অথবা গাড়ি নিয়ে হোক। যেদিন থেকে কিন্তু আমি শুভজিতের হাত ধরে রাইড শুরু করেছিলাম সেই দিন থেকেই কিন্তু আমি গুরুদাংবার লেক আসার জন্যে দিন গুনতাম। আর আরও একটা ইচ্ছে কিন্তু আমার মনে ছিল, যেহেতু আমি শুভজিতের হাত ধরে রাইড শুরু করেছি তাই গুরুদাংবার লেকের মতো একটা স্বপ্নের রাইড কিন্তু আমি শুভজিতের হাত ধরেই করতে চেয়েছিলাম। গুরুদাংবার রাইড করব আর শুভজিৎ নিজে ড্রাইভ করে আমাকে গুরুদাংবার লেক নিয়ে যাবে। আর এই দুটো ইচ্ছেই কিন্তু আজ আমার মিলেমিশে একদম একাকার। আর সবকিছুই আজকে পসিবল হয়েছে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি শুভজিতের জন্যে। কারণ যে রাস্তা ধরে আমরা এসছি সেটা গ্যাংটক থেকে লাচেন হোক, লাচেন থেকে গুরুদাংবার লেক হোক, রাস্তার যা কন্ডিশন সেই সমস্ত রাস্তায় শুভজিৎ নিজের অভিজ্ঞতাকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগিয়ে কিন্তু আমাকে আজকে গুরুদাংবার রাইডে নিয়ে এসছে।
তাও সেটা একদমই সেফলিভাবে। তাই আমি সবসময় শুভজিতের কাছে কৃতজ্ঞ যে শুভজিৎ আমাকে রাইডের মতো একটা এরকম সুন্দর নেশাও যেরকম লাগিয়েছে, সেরমভাবেই কিন্তু সুন্দর সেফলি আমাকে প্রত্যেকটা রাইডে নিয়ে যায়। এর আগেও আমি দুবার গুরুদাংবার লেক আসার কিন্তু চেষ্টা করেছিলাম, বাট দুবারই কিন্তু আমি সফল হইনি, কিন্তু এইবার আমি সফল হয়েছি। আর হয়তো এই রাইডটা আমার শুভজিতের অপেক্ষাতেই ছিল। এই এত কথা বলতে বলতে যেটা সব থেকে আগে বলা হয়নি সেটা হচ্ছে জাস্ট সামনের ভিউটা। একেবারে অসাধারণ একটা ভিউ। আর এই ভিউয়ের জন্যে, এই প্রাকৃতিক সৌন্দর্যর জন্যেই হয়তো গুরুদাংবার লেক বারবার মানুষ ছুটে আসে। বিশেষ করে আমাদের মতো রাইডার্সদের গুরুদাংবার লেক একটা স্বপ্নের জায়গা। আমি বারংবার একই কথা হয়তো বলে যাচ্ছি, কিন্তু আমি হয়তো আমার এক্সপ্রেশনকে বা আমি হয়তো আমার মনের আনন্দকে হয়তো বলে বোঝাতে পারছি না। একবার সামনেটা তোমরা দেখো, শুধুই বরফে কিন্তু ঢাকা, একদম সাদা হয়ে রয়েছে। আর এইটা হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন, জাস্ট আলটিমেট একটা সৌন্দর্য। এর আগে পরে আর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমি কিন্তু এখনও লাদাখ যাইনি। অনেকেই হয়তো আমাকে এখানে বলতে পারেন যে লাদাখ আরও বেশি সুন্দর। একদমই, লাদাখও কিন্তু আমার স্বপ্নের রাইডের মধ্যে আছে। তবে যতক্ষণ না লাদাখ আমি যাচ্ছি, এখনও অবধি কিন্তু আমি যে কটা জায়গায় গেছি তার মধ্যে গুরুদাংবার লেক এখনও অবধি ওয়ান অ্যান্ড অনলি বেস্ট রাইড ইন মাই লাইফ। 17,800 ফিট উঁচুতে অবস্থিত এই লেকে রাইড করার জন্য কিন্তু অনেক রকমের প্রিকশনস নিতে হয়, যাতে আপনার ফিজিক্যালি কোনো রকম প্রবলেম না হয়। সবার প্রথম যে চেকপোস্ট পড়বে গুরুদাংবার আসার জন্যে, যেখানে আপনাকে আপনার বাইক বা গাড়ির পারমিট জমা দিতে হবে, সেখানেই কিন্তু আপনাকে অক্সিজেন ক্যান আপনি ক্যারি করছেন কি না এটা শো করতে হবে। গুরুদাংবার লেক আসার জন্য প্রত্যেক গাড়িতে বা বাইকে একটা করে কিন্তু অক্সিজেন ক্যান একদমই মাস্ট। আর প্রত্যেকেই কিন্তু গুরুদাংবার লেক, কালাপাত্থার প্রত্যেকটা চেকপোস্টের জন্য আপনাদের যে পারমিট অরিজিনাল কপি আর পারমিটের জেরক্স দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্যারি করতে হবে, কারণ প্রত্যেকটা চেকপোস্টে কিন্তু পারমিটের জেরক্স জমা নিয়ে নেবে। এছাড়াও কিন্তু আমি বলবো সবসময় গুরুদাংবার লেকে আসার আগে যদি আপনার অল্টিটিউড জনিত কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা ডায়মক্স বা কোকাটাটি খেয়ে নেবার। নিজের সাথে সব সময় কিন্তু কর্পূর ক্যারি করবেন। যখনই আপনি গুরুদাংবার লেক যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন, তখনই কিন্তু বারবার চেষ্টা করবেন কর্পূরের গন্ধ ইনহেল করার, যাতে আপনার কোনো রকম শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম না হয়। আর যতটা পারবেন গুরুদাংবার লেকে কম দৌড়াদৌড়ি করবেন। বাড়ি ফিরে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে ছবিটা তোলো প্লিজ। আমি আমার গাড়ির ছবি এখানে দাঁড়িয়ে তুলি, আমি ফিরবো না তো। জাস্ট গুরুদাংবার লেক ঢোকার কিছুটা আগে আমি আর শুভজিৎ একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের গাড়ির সাথে নিজেদের কিছু ছবি তুলবো বলে। আর ছবি তোলা কমপ্লিট করে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, আমরা মোটামুটি গুরুদাংবার লেকের কাছে কিন্তু পৌঁছে গেছি। আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা গুরুদাংবার লেকের একদম সামনে পৌঁছে যাব। আর জাস্ট সামনের পাহাড়গুলো দেখো, উফ, অসাধারণ অসাধারণ। আলটিমেট আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার স্বপ্নের গুরুদাংবার লেকে। আর থ্যাংক ইউ শুভজিৎকে যে আমাকে এত সুন্দর একটা রাইড গিফট করার জন্যে। এখন তাহলে আমি গুরুদাংবার লেকটা এনজয় করি। আপনাদের সাথে আবার দেখা হবে গুরুদাংবার লেক টু কালাপাত্থারের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।
করি তো